हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। ये जान लेकर के जा मेरी, तुम्हें जीने में आया हूँ। मैं तुमसे इश्क करने की इजाजत रब से लाया हूँ। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পারে অকালে যাবে, ঝরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রবো, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হবে, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। ভাইয়া, তুমি খালি হাতে কেন এসেছো? আমার জন্য কোনো খাবার নিয়ে আসোনি? বোনের মুখে এই কথা শুনে মাহির চোখ ছলছল করে উঠল। ওকে কোনো জবাব দিতে পারল না। কোন মুখেই বা জবাব দেবে? সকাল থেকে না খেয়ে আছে। মাহির বাইরে যাওয়ার সময় বড় মুখ করে বলেছিল ভাইয়া আসার সময় খাবার নিয়ে আসবে, কিন্তু খাবার কিভাবে নিয়ে আসবে? পকেটে তো একটা পয়সাও নেই। তুলি এবার কান্না করতে লাগলো। ওকে থামাতে মাহির বলল, খাতিস না তুলি, কালকের একটু মুড়ি আছে না, ওইটা মজা করে মাখিয়ে দেবো, খাবি? না, খাবো না। মুড়ি আর কত খাবো? আমাকে অন্য কিছু খেতে দাও। ভাইয়ের কাছে এখন টাকা নেই বোন, দেও করে এটা খেয়ে নে, আমি পরে খাবারের কোনো ব্যবস্থা করব। মাহির কোনো রকম বোনকে বুঝিয়ে মুড়ি খাইয়ে দিল। কিন্তু মাহির কি খাবে? মাহিরও তো কাল থেকে না খেয়ে আছে। মাহির মনে মনে ভাবছে, না, এভাবে চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে। এবার মাহির পরিচয়টা দিই। মাহির আর ওর বোন তুলি, ওরা এতিম। মা বাবা খুব ছোটবেলায় মারা গেছে। এরপর থেকে বোনকে মাহির বড় করেছে। মাহিরা একটা ছোট্ট গ্রামে থাকে। মাহির বোনের বয়স 8 বছর। মাহির ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে। এরপর আর পড়াশোনা করার ভাগ্য হয়নি। মাহির কাজের খোঁজে বাইরে গিয়েছিল, কারণ ঘরে বসে থাকলে তো আর টাকা আসবে না। তাই কিছুক্ষণ আগে বোনকে রেখে বাইরে যায় কাজ খুঁজতে। হাঁটতে হাঁটতে গ্রামের 4 মাথার মোড়ে একটা চায়ের দোকানে গিয়ে চাওয়ালা মামাকে বলে, মামা, আমি যদি আপনার চায়ের বাসন ধুয়ে দিই, তাহলে কি তার বিনিময়ে আমাকে কিছু টাকা দেবেন? আমার তো নিজেরই ছোট দোকান, দিনে 100 টাকা পাই। তোমারে কি দিমু আর আমি কি নিমু? ওনার কথাটা শুনে মাহির আবারও নিরাশ হলো। হঠাৎ পিছন থেকে কেউ মাহিরের ঘাড়ে হাত দিল। মাহির পিছনে তাকাতেই দেখে মাহিরের এক বন্ধু। কিরে, ঢাকা থেকে কবে আসলে? কালকে এসেছি। মাহির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহিরের বন্ধু বলে উঠল, এই গ্রামে তুই কাজ খুঁজতেছিস? তোরে এইখানে কি কাজ দিবে? তো কি করব, বাড়িতে বোন না খেয়ে আছে। শোন, আমি তোরে বলি, তুই আমার সাথে ঢাকায় চল, ওইখানে কাজের অভাব নেই। সত্যি? কিন্তু ওইখানে গিয়ে থাকবো কোথায়? আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নাই। তুই কিছু ব্যবস্থা কর, আর আমিও তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। মাহির ভেবে দেখল ঠিকই বলেছে। এখন রাসেলের কথাটা শোনায় বুদ্ধিমানের কাজ। মাহির বাসায় চলে গেল। তুলি খেলছিল। মাহির গিয়ে আলমারি খোলে। আলমারিতে একজোড়া স্বর্ণের কানের দুল রয়েছে। এটা ওর মায়ের। ও ঠিক করে এটা বিক্রি করে দেবে। এটা মায়ের সেই স্মৃতি। ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। যেই ভাবা সেই কাজ। মাহির কানের দুল নিয়ে চলে যায় বিক্রি করতে। কানের দুল বিক্রি করে মাত্র 10,000 টাকা পায়। রাসেল আসে মাহিরের সাথে দেখা করতে। টাকার ব্যবস্থা করেছিস? হ্যাঁ, আমার কানের দুল বিক্রি করে 10,000 টাকা পাইছি, ওটা দিয়ে হবে না? হবে। কালকে সকালে রেডি থাকিস, আমরা কালকেই যাব। কালকে গিয়ে কোথায় থাকবো? আমার এক বন্ধুরে একটা ছোট ঘর দেখে রাখতে বলছি, ও ঘর ঠিক করে রাখছে। তোরে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। মাহির চলে গেল। পরের দিন সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। রাসেলের বন্ধু যেই বাসা দেখে রেখেছিল সেইখানে গিয়ে উঠল। সব কিছু ঠিকঠাক, এখন শুধু একটা কাজ লাগবে। রাসেল অনেক চেষ্টা করে মাহিরকে কাজ খুঁজে দেওয়ার, কিন্তু ভালো মনের কাজ পেতে হলেও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট লাগবে। কিন্তু মাহির তো এসএসসি পরীক্ষা দেয়নি। এইভাবেই কেটে যায় 2 দিন। এখনও কোনো কাজ পাওয়া যায়নি।
মাহির খুব হতাশ হয়। ঢাকা শহরটা না অনেক বড়, কোনো ব্যবস্থা ঠিকই হবে, তুই এত চিন্তা করিস না। চল, চা খাবো। ভালো লাগছে না কিছু, তুই যা। থাপ্পড় দিমু, চল শালা। রাসেল আর মাহির চায়ের দোকানে বসে আছে। এমন সময় মাহির লক্ষ্য করে একটা মধ্যবয়স্ক লোকের হাত থেকে একটা চোর ব্রিফকেস নিয়ে পালাচ্ছে। লোকটা ধপ করে মাটিতে বসে গেল। সারা জীবনের আয় রয়েছে সেই ব্যাগে। মাহির কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগালো চোরের পিছনে। ওকে নাগাল পেতেই ওর হাত থেকে ব্রিফকেস কেড়ে নিয়ে ওর নাক বরাবর দুটো ঘুষি দিয়ে দিল। দিনে দুপুরে চোরাগিরি মারাও? চোরটা কোনো রকম ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে গেল। মাহির ব্যাগটা এনে লোকটাকে দেয়। ধন্যবাদ বাবা, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমার গাড়িটা হুট করে নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম হেঁটে নিয়ে যাব, কিন্তু এভাবে যে চিন্তায় হবে ভাবিনি। তুমি না থাকলে আজকে আমি পুরোই নিঃস্ব হয়ে যেতাম। ধন্যবাদ দিয়ে শুরু করবেন না আঙ্কেল। বাবা, তুমি আমাকে যে উপকার করেছো এর বিনিময়ে কি চাও তুমি? আমার কিছুই চাওয়ার নেই, তবে আমার একটা কাজের খুব প্রয়োজন। তোমার পড়াশোনা কত দূর? ক্লাস 10 অবধি পড়াশোনা করেছি, এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। বুঝলাম। শোনো, এইটুকু শিক্ষার যোগ্যতা দিয়ে তুমি হয়তো ভালো মানের কোনো জব পাবে না, তবে তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা অফার দেই। তুমি কি আমার মেয়ের পার্সোনাল ড্রাইভার হবে? এর বিনিময়ে তোমাকে প্রতি মাসে মোটা টাকা পেমেন্ট করা হবে, সাথে থাকা খাওয়া একদম ফ্রি। আমি তোমার মতো একজন সৎ ছেলে খুঁজতেছিলাম। মাহির একটু কিছু বলার আগেই রাসেল বলে, হ্যাঁ, ও রাজি আঙ্কেল। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি শুধু বলেন ও কবে থেকে যাবে। আরব খান ওনার পকেট থেকে একটা কার্ড বের করে দিয়ে মাহিরের হাতে দিলেন। কালকে সকালে এই অ্যাড্রেসে চলে এসো বাবা। আচ্ছা স্যার। স্যার বলার দরকার নেই, আঙ্কেল বলছিলে আঙ্কেল বলো। জি আঙ্কেল। পরের দিন সকালে মাহির আর রাসেল আরব খানের দেওয়া ঠিকানায় চলে আসলো। একটা বিরাট বড় বাড়ি, অবশ্য বাড়ি বললে ভুল হবে, এই যেন কোনো রাজপ্রাসাদ। দারোয়ান গেট খুলে দিল। মাহির আর রাসেল ভেতরে ঢুকলো। বাগানেই আরব খান বসে চা খাচ্ছিল। মাহির আর রাসেলকে দেখে উনি ওদের কাছে আসলো। চলে এসেছো? চলো তাহলে তোমাকে কাজ বুঝিয়ে দেই। রাসেল মাহিরকে রেখে চলে গেল। মাহির আরাফের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির বাহিরে যতটা সুন্দর, বাড়ির ভেতর তার থেকেও বেশি সুন্দর। হঠাৎ উপরের ঘর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। আজকেও আমার ঘর গুছিয়ে রাখুনি মা, তুমি জানো না নোংরা ঘর দেখলে আমার গা গুলিয়ে ওঠে। মাহির একবার উপরে তাকালো। মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আরব খান বলল, উপরে চিল্লাচ্ছে উনি আমার একমাত্র কন্যা, ওর ড্রাইভারের কাজ করতে হবে তোমাকে। একটু পর কলেজে যাবে, দেখে শুনে রেখো। আচ্ছা, চিন্তা করবেন না। একটু পর স্নিগ্ধা নিচে নামলো। আরব খান স্নিগ্ধাকে বলল, ও আজকে থেকে তোমাকে নিয়ে যাওয়ার আশা করবে, ওর সাথে পরিচয় হও। যার তার সাথে পরিচিত হই না আমি। স্নিগ্ধা কিছু না বলেই মাহিরকে মুখ বেঁকিয়ে চলে গেল। আরব খান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললেন, কিছু মনে করো না, ও একটু রাগী। মাহির বলল, না আঙ্কেল, কিছু মনে করিনি। মাহির স্নিগ্ধার পিছু পিছু গেল। মাহির গিয়ে গাড়ির দরজা খুলে দিল। স্নিগ্ধা কাছে থাকায় ওর হাতে মাহিরের হাত লাগে। এমন সময় আচমকা স্নিগ্ধা মাহিরকে থাপ্পড় মেরে বসে। মেয়ে মানুষ দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে, অসভ্য ফালতু। আচমকা থাপ্পড়ে মাহির কিছুটা বিচলিত হয়ে গেল। সরি ম্যাম, আমি খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না। স্নিগ্ধা আর কিছু না বলে গাড়িতে উঠে যায়। কলেজের সামনে এসে স্নিগ্ধা বলে, স্টপ। মাহির গাড়ি থামিয়ে দিল। স্নিগ্ধা গাড়ি থেকে নামতেই ওর কিছু মেয়ে ফ্রেন্ড আসলো। এরপর ওকে নিয়ে কলেজে চলে গেল। মাহির কলেজের বাইরে অপেক্ষা করছে। কলেজ শেষে স্নিগ্ধা এসে গাড়িতে উঠে পড়ে। হঠাৎ স্নিগ্ধা কাশতে শুরু করে। মাহির ওকে পানির বোতল এগিয়ে দিতেই স্নিগ্ধা রেগে মাহিরের মুখে পানি ছড়ে মারে। তোর মতো ফকিরের হাতে খাবো, যত সব গায়ে পড়া। একদম বেশি ঘেঁষাঘেঁষি করতে আসবি না। মাহির চোখ বুজে অপমান হজম করে নিল। অবশ্য পরের চাকরি, এসব মেনে নেওয়া ছাড়া উপায় নেই। মাহির অসহায়ের মতো স্নিগ্ধার দিকে তাকালো। ওর ভালোর জন্যই তো পানি দিল, মানুষের এত অহংকার কই থেকে আসে। এইভাবেই কিছুদিন কাটলো। মাহির এখন স্নিগ্ধার খারাপ ব্যবহারে অভ্যস্ত। স্নিগ্ধা মাহিরকে একদমই পছন্দ করে না। সুযোগ পেলেই মাহিরকে বিভিন্নভাবে অপমান করে। মাহির বুঝতে পারে না ওর দোষটা কোথায়। এইভাবেই আরও কিছুদিন কাটে। আজকে আরব খান মাহির আর ওর বোন তুলিকে বলেছিল ওনাদের সাথে লাঞ্চ করতে। যদিও মাহির রাজি ছিল না, কিন্তু আরব খানের জোড়াজুড়িতে রাজি হয়ে যায়।
মাহির আর তুলি টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় স্নিগ্ধা নিচে নেমে আসে। ও এসে দেখে মাহির আর ওর বোন টেবিলে বসে খাচ্ছে। সাথে সাথে ওর মাথা গরম হয়ে গেল। ও তেড়ে গিয়ে টেবিলের উপরে থাকা একটা কাচের প্লেট ছুঁড়ে ফেলে দিল। চেঁচিয়ে বলল, এটা কি বাড়ি নাকি অনাথ আশ্রম? ওই ছোট লোকের বাচ্চা আমাদের টেবিলে বসে কেন খাবে? বাবা, তুমি ওকে দিন দিন আশকারা দিচ্ছ। ও আমাদের ফ্যামিলি মেম্বার না তো, ও একটা ড্রাইভার। মাহির খাওয়া থেকে উঠে গেল। তুলিও খাওয়া বন্ধ করে দিল। আরাফ খান কিছুটা রেগে বলল, এটা কেমন বিয়াদবি? তুমি দিন দিন চরম বিয়াদব হয়ে যাচ্ছ। ও ড্রাইভার বলে কি মানুষ না? একটা দিন কি আমাদের সাথে বসে খেতে পারবে না? ছি, তোমার থেকে এটা আশা করিনি শিকদা। ও তোমায় বশ করে নিয়েছে। আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। ওর সাথে এক টেবিলে বসে খাওয়াটা মানায় না আমাদের। এই চলো ওঠ। এই বলেই মাহিরের হাত ধরে ওকে খাওয়া থেকে তুলে দেয়। জন্মে খেতে পাসনি, সুযোগ পেয়ে চলে এসছিস। দেখুন ম্যাম, আপনার বাবা বলে। ঠাস! মাহিরকে কিছু না বলতে দিয়েই ওর গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। মাহির গালে হাত দিয়ে বলল, সামান্য খাওয়ার জন্য এমন করলেন? আমরা গরিব বলে কি মানুষ না? এই বেশি কথা বলবি না। পকেটে টাকা নেই, আবার সেলফ রেসপেক্ট দেখাচ্ছে। এগুলো যে কই থেকে আসে ফালতু কোথাকার। আরাফ খান রেগে বলল, শিকদা, লিমিটের মধ্যে থাকো। আমি খেয়াল করে দেখেছি তুমি সবসময় ওর সাথে এমন ব্যবহার করো, কিন্তু কেন করো? এত দরদ দেখাচ্ছ কেন? আমার থেকেও বেশি আপন? আরাফ খান ঠাস করে স্নিগ্ধার গালে একটা থাপ্পড় দিল। তোমার যে এত অতন পতন হয়েছে যা বলার বাহির। সেই আমার লজ্জা লাগছে তোমাকে মেয়ে বলতে। এই প্রথম হয়তো আরাফ খান মেয়ের গায়ে হাত তুলল। স্নিগ্ধা থ মেরে দাঁড়িয়ে আছে। মাহির তুলির হাত ধরে বলল, থাক আঙ্কেল, ওনাকে কিছু বলেন না। উনি ঠিকই বলেছে। আমার মতো গরিব ছোট লোকদের সাথে খাবার খেলে আপনাদের মান সম্মান চলে যাবে। ওর কথা বাদ দাও, কিছুই তো খেলে না। বসো প্লিজ। আর খাবো না আঙ্কেল, পেট ভরে গেছে। এই বলেই তুলিকে নিয়ে চলে গেল। এদিকে স্নিগ্ধা রাগে ফুঁসতে থাকে। তোকে আমি দেখে নিব। তোর জন্য আমার বাবা আমার গায়ে হাত তুললো, এর প্রতিশোধ যদি আমি না নিই তাহলে আমার নামও স্নিগ্ধা খান না। এইভাবেই কেটে গেল আরও কিছুদিন। মাহির খেয়াল করেছে আজকাল স্নিগ্ধা ওকে কিছু বলছে না, খুব ভালো ব্যবহার করছে। বিষয়টা মাহিরের কাছে ভালো লাগছে না। হুট করে মানুষের এত পরিবর্তন কেমনই সম্ভব? মাহির কিছু বলে না, চুপচাপ স্নিগ্ধার কাজকর্ম দেখতে থাকে। মাহির মনে করলো স্নিগ্ধা ওর ভুল বুঝতে পেরেছে। স্নিগ্ধা আজকে একটা নীল শাড়ি পরেছে। মাহিরের কাছে এসে বলল, আমায় কেমন লাগছে মাহির? মাহির খুব অবাক হয়। এই প্রথম স্নিগ্ধা মাহিরকে নাম ধরে বলল। স্নিগ্ধার এত ভালো ব্যবহার কিছুতেই হজম হচ্ছে না। ও ভালো করে উত্তর দিল, ভালো ম্যাম। চলো একটা জায়গায় যাব। কোথায়? নদীর ধারে। আচ্ছা, গাড়িতে বসুন। 1 মিনিট আসছি। এই বলেই ও সাইডে চলে গেল। কিছুক্ষণ পরে এসে গাড়িতে বসলো। এরপর মাহির নদীর ধারে নিয়ে গেল। ওরা গিয়ে নদীর ধারে বসলো। আবহাওয়াটা খুব সুন্দর, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মাহির এক নজর স্নিগ্ধার দিকে তাকালো। ওকে নীল শাড়িতে একটা পরীর মতো লাগছে। চেহারাটা বৃষ্টির পানিতে খুব স্নিগ্ধ দেখা যাচ্ছে। মাহির খেয়াল করলো স্নিগ্ধা মেয়েটা দেখতে বড্ড মায়াবী। যদিও আগে কখনো এত নিখুঁতভাবে খেয়াল করেনি। স্নিগ্ধা মাহিরের উদ্দেশ্যে বলল, এভাবে দেখছো কেন? খারাপ লাগছে? না না ম্যাম, খুব সুন্দর লাগছে। সত্যি? সত্যি। স্নিগ্ধা মাহিরের কাছে ঘেঁষে বসে। মাহির একটু সরে যায়। এইভাবেই কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যায়। মাহির উঠতে নেবে এমন সময় স্নিগ্ধা উঠে তাড়াহুড়ো করে ওর পরনে থাকা ব্লাউজ ছিঁড়তে থাকে আর চিল্লিয়ে বলতে থাকে, প্লিজ মাহির, আমার সাথে এমন করো না। আমায় ছেড়ে দাও প্লিজ। এমন করো না, আল্লাহর দোহাই লাগে। মাহির অবাক হয়ে স্নিগ্ধার কথা শুনছে। স্নিগ্ধা এমন কেন করছে কিছুই বুঝতে পারছে না। এসব কি করছেন ম্যাম? কেন করছেন? আমি তো কিছুই করছি না। স্নিগ্ধা আরও জোরে জোরে কান্না করতে করতে বলে, প্লিজ মাহির, ছেড়ে দাও আমায়। এমনটা করো না। হঠাৎ করেই আরাফ খানের গাড়ি এসে থামে। আরাফ খানকে আসতে দেখে স্নিগ্ধা দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, ভাগ্যিস তুমি তাড়াতাড়ি আসলে, না হলে ও আমার সর্বনাশ করে ছাড়তো বাবা। মাহির পাথরের মতো দাঁড়িয়ে আছে। ও জবাব দিতে ভুলে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আরাফ খান ওনার গায়ের কোট খুলে মেয়ের গায়ে জড়িয়ে দিলেন। মাহিরের দিকে এগিয়ে এসে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমার মেয়ে সেদিন ঠিকই বলেছিল তুই আসলে ছোট লোকের বাচ্চা। দুধ গলা দিয়ে কালসা পুষেছিলাম আমি।
তোকে অনেক বিশ্বাস করতাম, সৎ ভাবতাম, কিন্তু তুই যে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করবি কখনোই ভাবতে পারিনি। মাহির কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করুন আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। উনি ইচ্ছে করে আমার নাটক করছে। আরাব খান আরেকটা থাপ্পড় মেরে বলল, চুপ! লজ্জা লাগছে না আমার মিথ্যা বলিস? তোকে চিনা শেষ, তোকে যেন আমার এলাকার আশেপাশে না দেখি। আঙ্কেল, এমন করেন না। আমি অনেক গরিব। আমার ছোট বোনটাকে নিয়ে পথে বসতে হবে। ম্যাম, আপনি একটু আপনার বাবাকে বোঝান। আমার কোনো দোষ নেই, আমার উপর একটু দয়া করুন। স্নিগ্ধা মুচকি হাসি দিয়ে আবার কান্নার নাটক করে মনে মনে বলল, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। ঠিক হয়েছে এবার। এই বলে আরব খান আর স্নিগ্ধা চলে গেল। মাহির পাগলের মতো ওদের পেছন পেছন দৌড়াতে থাকে। ও কি করে বোঝাবে ও যে নির্দোষ? বড় অসহায় লাগছে, কিছু না করেও এত বড় কলঙ্ক পেতে হলো। তাছাড়া চাকরিটাও গেল। মাহির ধপ করে মাটিতে বসে পড়ে। অনেক খারাপ লাগছে, বুকটা ভারী হয়ে আসছে। স্নিগ্ধা কেন এমন করলো? মাহির ওর কী ক্ষতি করেছিল? কেন ওর এত বড় সর্বনাশ করলো? কিসের প্রতিশোধ নিল? এখন মাহির কি করবে? এসব কথা চিন্তা করতে করতেই মাহির মাটিতেই শুয়ে পড়ল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। মাহিরের কোনো হুঁশ নেই। রাসেল খুলতে খুলতে চলে আসে। মাহিরকে মাটিতে শুয়ে থাকতে দেখে রাসেল গিয়ে ওকে জড়িয়ে ধরে। কিরে মাহির, কি হয়েছে তোর? ওঠ। মাহির রাসেলকে দেখে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মাহির চিৎকার করে কাঁদছে। রাসেল কিছুটা ভয় পেয়ে বলে, কি হয়েছে বল আমায়, কেন কাঁদছিস? আর তুই এইখানে কেন? মাহির সব ঘটনা খুলে বলে। সব শুনে রাসেল সেই রেগে যায়। ওই মেয়েকে আমি দেখে নিব? মানুষ এত খারাপ হয়? থাক, অন্য কোনো ক্ষতি করিস না, বাদ দে, আমার কপাল খারাপ। রাসেল মাহিরকে ধরে বাসায় নিয়ে গেল। রাতের বেলা কিছুতেই ঘুম আসছে না। কিছু না করেও ওকে কেন দোষী হতে হলো? ও কী এমন দোষ করেছে? ওকে কেন মিথ্যে জালে ফাঁসালো? মাহির বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ওর চোখ গেল রাসেলের ঘরে দেয়ালে টাঙানো একটা গিটারের দিকে। ও আস্তে করে গিটারটা নিয়ে আসে। ধীরে ধীরে সুর তুলে বাজাতে লাগলো। হঠাৎ করে গেয়ে উঠল, যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পারে অকালে যাবে, ঝরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হবে, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। রাসেল মাহিরের কাছে এসে বসে। শোন, তুই ভেঙে পড়িস না, সত্যি কোনোদিন চাপা থাকে না, ওর বিচার হবেই দেখিস। আর কালকে আমার সাথে বাইরে যাস, আর একটা কাজের ব্যবস্থা করতে হবে। আমি বেঁচে থাকার মতো শক্তি পাচ্ছি না। এত মিথ্যা মানুষ কেমনে বলে? বাদ দে, যা এখন ঘুমা। এইভাবেই আরও অনেক দিন কাটে। মাহির আপাতত একটা গার্মেন্টসে আছে। এর মধ্যেই হঠাৎ করে ওর বোনের ভীষণ জ্বর আসে। মাহির মেডিসিন এনে দেয়, কিন্তু জ্বর কিছুতেই কমে না। ও অনেক বেশি ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। ডক্টর ভর্তি নেয়। মাহিরের হাত পা কাঁপছে। একটা মাত্র বোন, ওকে অনেক ভালোবাসে। ওর কিছু হয়ে গেলে মারা যাবে ও। এইদিকে আরব খানের শরীর খারাপ ছিল, তাই স্নিগ্ধা ওনাকে নিয়ে হসপিটালে এসেছে। আরব খান কেবিনের ভেতরে প্রবেশ করলো, আর স্নিগ্ধা বাহিরে বসে আছে। এমন সময় ওর চোখ যায় মাহিরের দিকে। দুজনের চোকাচোকি হয়ে যায়। মাহির ওকে দেখেই ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়। স্নিগ্ধা ভাবে, ওর আবার কি হলো? হসপিটালে কেন এসেছে? গিয়ে কি একবার জিজ্ঞেস করব? না থাক, আমার কি? স্নিগ্ধা জানতে চাইছিল মাহিরের কিছু হয়েছে কিনা। একটু পরে ডক্টর বেরিয়ে এসে মাহিরকে বলল, কেন, তোমার বোনের একটু ঠান্ডা লেগেছে, আমি কিছু অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়ায় দিও। আর কিছু পুষ্টিকর খাবার খাওয়াবা, যেহেতু ছোটো মানুষ, তার উপরে অ্যান্টিবায়োটিক শরীরে যাবে, তাই ওর কিছু পুষ্টির দরকার। আচ্ছা স্যার। স্নিগ্ধা কান পেতে শোনে। ও আচ্ছা, এ ব্যাপার। এরপরে কেটে যায় আরও 1 মাস। একদিন রাত 10টায় মাহির কাছ থেকে বাড়ি যাচ্ছে। মনটা ভালো নেই, হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময়ও দেখতে পায় কিছু ছেলে একটা মেয়েকে তাড়া করছে, আর মেয়েটা ছুটে আসছে। অন্ধকারে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা এসে মাহিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল,
প্লিজ হেল্প, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান আমাকে। মাহিরের কাছে কণ্ঠটা চেনা চেনা লাগলো। ও মেয়েটার মুখ তুলে দেখলো এটা স্নিগ্ধা। মাহিরের চোখ বড় বড় হয়ে গেল। স্নিগ্ধা মাহিরকে আরও জোরে চেপে ধরে বলল, মাহির প্লিজ হেল্প, ওরা মেরে ফেলবে আমায়। ছেলেগুলো কাছে এসে মাহিরকে বলল, এই ভাই, আপনি যাই ওই মায়ের আগামাগো হাতে দেন, আজকে ওর শেষ দেখা ছাড়বো আমি। বেশি রূপের তেজ আজকে দেখাবো, ওর এত তেজ কই থেকে আসে? সরো তুমি। মাহির বলল, ছেড়ে দিন ওকে, যান এখান থেকে। দেখো ছেলে, ভালোই ভালোই ওরে আমাদের হাতে তুলে দাও, না হলে কিন্তু তোমার খবর আছে। স্নিগ্ধা মাহিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে পরলে মাহিরের শরীরের সাথে মিশে যাবে। মাহির স্নিগ্ধাকে আস্তে করে বলল, আরে ভাই ছাড়েন, মারা যাবে আমি। প্লিজ আমায় বাঁচাও মাহির প্লিজ। ছেলেগুলো এবার তেড়ে এসে স্নিগ্ধাকে ওর থেকে সরিয়ে নিতে আসে। ওদের মধ্যে একজনের হাতে রড ছিল। মাহির আচমকা সেই রড কেড়ে নিয়ে ওদের ইচ্ছে মতো মারতে থাকে। ওইখানকার একটা ছেলে এর দিয়ে মাহিরের মাথায় মারে। মাহিরের মাথা ফেটে রক্ত বের হয়, মাথা ঘুরতে থাকে। স্নিগ্ধা মাহিরের অবস্থা দেখে চিৎকার করে উঠল। মাহির বাঁ হাতে ওদের মারতে লাগলো। মারতে মারতে ওইখান থেকে একটা ছেলে মাটিতে লুটিয়ে পড়ল। এই দেখে বাকি ছেলেগুলো পালিয়ে গেল। মাহির মাথায় 2 হাত রেখে বসে পড়ল, দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। স্নিগ্ধা মাহিরের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। তাড়াতাড়ি করে ওর বাবাকে কল দিল। আরব খানকে সব খুলে বলল, আর এটাও বলল সেদিন মাহিরের কোনো দোষ ছিল না, ও ইচ্ছা করে অমন নাটক সাজিয়েছিল। সব শুনে আরব খান স্নিগ্ধার গালে পরপর 2টো থাপ্পড় মারল। তুই কি মানুষ? তুই জানিস ছেলেটা কত অসহায়? ওর মা বাপ কেউ নেই, শুধু বোনটাকে বড় করার জন্য এত কষ্ট করছে, আর তুই বিনা কারণে ওর সাথে এমন করলি। তুই আমার মেয়ে হওয়ার যোগ্য না। বাবা আমাকে পরে যা করার করো, এখন ওকে হসপিটালে নিয়ে চলো। দেখো ওর মাথা থেকে কত রক্ত বেরোচ্ছে। আরব খান তাড়াতাড়ি করে মাহিরকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। ইমার্জেন্সিতে ডাক্তার তাড়াতাড়ি করে মাহিরকে ভর্তি নিল। আরব খান ডক্টরকে মিনতি করে বলল, ডক্টর প্লিজ আমার ছেলেটাকে বাঁচিয়ে দেন, ওর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ। প্লিজ আপনি আইবার হবেন না, আমরা দেখছি রোগীকে কি করা যায়। এই বলেই উনি ভিতরে চলে গেল। স্নিগ্ধা বসে আছে। আজকে প্রথম ওর নিজেকে খুব অপরাধী লাগছে। ও কতই না মাহিরের সাথে অন্যায় করেছে। আজকে মাহির চাইলেই ওর উপরে প্রতিশোধ নিতে পারত, ওকে গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে চলে যেতে পারত, কিন্তু মাহির তা করেনি। ও নিজে আহত হয়েছে, তবুও স্নিগ্ধাকে আগলে রেখেছে। স্নিগ্ধা ঠিক করে ও মাহির সুস্থ হলেই মাহিরের কাছে ক্ষমা চাইবে। স্নিগ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরব খান মেয়ের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। ওনার মেয়ের মুখ দেখার বা কথা বলার রুচিটুকুও হচ্ছে না। ডক্টর কিছুক্ষণ পরে সে বলল, দেখুন বেশ ভালোই আঘাত লেগেছে, তার উপরে ব্রেনটে সাইডে আঘাতটা লেগেছে। এখন সিটি স্ক্যান না করা অবধি বলতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো আগামী 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে আসে তাহলে আমাদের হাতে কিছু থাকবে না, তাই বাকিটা আল্লাহ ভরসা। আরব খান কান্নায় ভেঙে পড়ল। প্লিজ এভাবে বলবেন না, ওকে যে করেই হোক বাঁচান। ডক্টর চলে গেল। শিকদা ও কান্না করছে, ওর জন্য একটা ছেলে জীবন শেষ হতে পারে না। আল্লাহ জানে ভরসা, এখন আল্লাহ শেষ ভরসা। 24 ঘন্টা তাকে মাহিরের জ্ঞান ফিরে। কথা বলতেই শিকদা লাফিয়ে উঠে। আরব খান মাহিরের সাথে দেখা করতে ভিতরে চলে যায়। উনি মাহিরের পাশে বসে বললেন, আমাকে ক্ষমা করে দিও মাহির, সেদিন আমি আমার মেয়ের কথা শুনে তোমাকে অবিশ্বাস করেছি। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও। মাহির ওঠার চেষ্টা করলে আরব খান বাধা দিয়ে বলল, না না, ওঠো না বাবা। এভাবে বলবেন না আঙ্কেল, আমি আপনার উপর রেগে নেই, আপনি আমার বাবার মতো। আমি সত্যিই লজ্জিত বাবা। স্নিগ্ধা বাহির থেকে মাহিরকে দেখছে, ভেতরে আসার সাহস পাচ্ছে না। একটা নার্স এসে স্নিগ্ধাকে বলল, হয় ভেতরে যান, না হলে বাইরে যান, গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। নার্সের কথায় আরব খান আর মাহির স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা ভেতরে ঢুকে বলল, এখন কেমন লাগছে মাহির? মাহির ওর কথার কোনো জবাব দিল না। আরব খান মুখ ফিরিয়ে নিল। স্নিগ্ধা গিয়ে মাহিরের পাশে বসলো। মাহির প্লিজ আমায় আমায় ক্ষমা করে দাও। আমি আমার কৃতকর্মের জন্য সত্যি খুব লজ্জিত। তুমি প্লিজ আবার আমাদের বাড়িতে ফিরে চলো। না ম্যাম। কেন? আমায় ক্ষমা করে দাও না প্লিজ। ম্যাম, আপনারা বড়লোক মানুষ,
আপনাদের ক্ষমা করার আমি কে? আপনারা আমাদের সাথে যখন তখন যা ইচ্ছে তাই করতে পারেন, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। আরাব খান বলল, মাহির প্লিজ তুমি আমাদের বাড়ি চলো, আমি তোমাকে হারাতে পারবো না। এইভাবেই অনেকক্ষণ জোরাজুরি করার পর মাহির রাজি হয়। এরপর কিছুদিন আরাব খান মাহিরকে অনেক যত্ন করে সুস্থ করে তোলে। মাহির আবারও স্নিগ্ধার ড্রাইভার হিসাবে কাজ করছে। আরাব খান মেয়েকে ক্ষমা করে দিয়েছে, মাহিরও ক্ষমা করে দিয়েছে। তবে প্রয়োজন ছাড়া স্নিগ্ধার সাথে কোনো কথা বলে না সে, সব সময় এড়িয়ে চলার চেষ্টা করে। স্নিগ্ধা এই বিষয়গুলো খেয়াল করে, ও এইসব দেখে সব সময় পস্তায়। যত দিন যাচ্ছে মাহিরের প্রতিও দুর্বল হয়ে যাচ্ছে। মাহিরের সব কিছুই ওকে আকৃষ্ট করছে। মাঝে মাঝে অবাক হয়, যেই ছেলেকে দুই চোখে সহ্য করতে পারতো না সেই ছেলেকেই এখন ওর সব থেকে ভালো মনে হয়। স্নিগ্ধা ফিল করে ও হয়তো মাহিরকে ভালোবেসে ফেলেছে। ও ঠিক করে ওর ভালোবাসার কথাটা মাহিরকে বলবে, কিন্তু মাহির কি ওকে আর বিশ্বাস করবে? ও তো প্রথমেই মাহিরের বিশ্বাস নিয়ে খেলা করেছে। স্নিগ্ধা প্ল্যান করতে থাকে কি করে মাহিরকে ওর ভালোবাসার কথা বলবে। এরপর কিছুদিন পর স্নিগ্ধার কিছু ফ্রেন্ড ওর বাড়িতে আসে। এরপর স্নিগ্ধা বাড়ির সবার সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। ওর একজন ফ্রেন্ড প্রিয়া মাহিরকে দেখিয়ে বলল, এটা কে রে? বলল ওর নাম মাহির। প্রিয়া স্নিগ্ধার কানে কানে বলল, ছেলেটা দেখতে খুব সুন্দর, বলছি তোমার সাথে একটু সেটিং করে দে না। কথাটা শুনে স্নিগ্ধার খুব রাগ হলো। ও বলল, পারবো না। দে না, এমন করিস না। প্রিয়া গিয়ে মাহিরের পাশে দাঁড়িয়ে পড়ল। তুমি কি সিঙ্গেল? স্নিগ্ধা বলে উঠল, না, ওর বউ আছে, বাচ্চাও আছে। স্নিগ্ধার কথায় মাহির বোকা বনে গেল। ওর আবার কবে বিয়ে হলো? মাহির কিছু বলতে যাবে তার আগেই স্নিগ্ধা মাহিরের পায়ে একটা চিমটি দিল। প্রিয়া বলল, কি? ওকে দেখে বিবাহিত মনে হচ্ছে না। তুই নিশ্চয়ই মিথ্যাটা বলছিস। মিথ্যা কেন বলবো? তোকে মিথ্যা বলে আমার কি লাভ? তুই ওর থেকে শোন ও বিবাহিত কিনা। স্নিগ্ধা মাহিরকে চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বলতে বলল। প্রিয়া মাহিরকে বলল, তুমি কি সত্যি বিবাহিত? তা তোমার বউ কই? মাহির বোকার মতো বলল, বিবাহিত বউ আপাতত ওর বাপের বাড়ি। তোমার বউয়ের নাম কি? স্নিগ্ধা এবার রেগে প্রিয়াকে বলল, অত জেনে তোর কি? বিবাহিত পুরুষের দিকে নজর দিস কেন? আর তুই কি এখানে ওর ইন্টারভিউ নিতে এসেছিস? আচ্ছা, তুমি কেন রেগে যাচ্ছ? জানি না, চল রুমে চল। এই বলেই স্নিগ্ধা চলে গেল। পরের দিন মাহির বাগানে দাঁড়িয়ে আছে। এমন সময় স্নিগ্ধা এসে বলে গেল, শোনো, আমার মেয়ে বান্ধবীরা আসলে তুমি ওদের সামনে যাবে না। আচ্ছা, আর শোনো, একটা কথা ছিল। বলেন। তুমি এমন কেন? কেমন? তুমি কি কিছু বুঝতে পারো না নাকি বুঝতে চাও না? কি বুঝতে পারবো? পাল। এই বলেই রেগে চলে গেল। এ মেয়ে কি পাগলি? কি বললো কিছু বুঝলাম না। এদিকে মাহির বোকার মতো দাঁড়িয়ে আছে। পরের দিন স্নিগ্ধা এসে গাড়িতে বসে মাহিরকে বলল, চলো। কই ম্যাম? কলেজে। মাহির গাড়ি স্টার্ট দিল। স্নিগ্ধা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ ও বলে উঠল, মাহির, জি। একটা কথা ছিল। কি কথা? আসলে কি? আমি দেখতে কেমন? ভালো। মন থেকে বলছো? হুম। আমাকে তোমার কেমন লাগে? মানে? মানে আমাকে তোমার কেমন লাগে? ভালো। আমি না তোমার ভালোবাসি মাহির। স্নিগ্ধার মুখে এমন কথা শুনে গাড়ি থামিয়ে দেয় মাহির। মানে? মানে আমি তোমায় ভালোবাসি, তুমি প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো। অসম্ভব, প্লিজ ম্যাম, এসব কথা বলবেন না। আমি একবার আঙ্কেলের কাছে অনেক ছোট হয়েছি, কিন্তু এবার আর ছোট হতে পারবো না। আমি গরিব মানুষ ম্যাম, আমার দ্বারা এসব হবে না। আপনি প্লিজ আমাকে সব কথা বলবেন না। মাহির, আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, তুমি প্লিজ একটাবার সুযোগ দাও আমায়। ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ। মাহির স্নিগ্ধার কাছে হাত জোর করে বলে, প্লিজ ম্যাম, আর না। আমি জানি না মাহির, আমি তোমায় ভালোবাসি মানে তোমাকেও আমায় ভালোবাসতে হবে। ভালোবাসাটা কি ছেলে খেলা? জোর করে ভালোবাসা হয় না ম্যাম। আপনার বাবা শুনলে খারাপ ভাববে, আর এটা কখনো সম্ভব না। আমি ভালোবাসি না আপনাকে। তুমি আমাকে ভালোবাসি বলবে কিনা? বলবো না। স্নিগ্ধা অনেক জোর করতে থাকে। এক পর্যায়ে কান্না করা শুরু করে। প্লিজ ম্যাম, কান্না করবেন না, আপনি বোঝার চেষ্টা করুন। স্নিগ্ধা আরও জোরে জোরে কান্না শুরু করলো। মাহির পড়েছে মহা বিপদে। আসলে মেয়ে মানুষ এত ঢং করতে পারে মাহির না পেরে বলল, ওকে, লাভ ইউ।
স্নিগ্ধা তাড়াতাড়ি করে কান্না থামিয়ে দিল। সত্যি লাভ ইউ টু পুকি। মাহির আর কোনো কথা বলল না। স্নিগ্ধা খুশি মনে চলে গেল। এখন প্রায় প্রতিদিনই মাহিরকে দিয়ে ভালোবাসি কথাটা বলিয়ে নেয়। মাহির যদিও এসব পছন্দ করে না, তারপরেও বাধ্য হয়ে বলতে হয়। যত দিন যাচ্ছে স্নিগ্ধার পাগলামিগুলো বেড়েই যাচ্ছে। মাহির কিছুই বলতে পারে না। আজকে স্নিগ্ধা একটা হালকা বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছে। ও ঠিক করেছে আজকে মাহিরকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে। শাড়ি পরে সুন্দরভাবে সাজুগুজু করে মাহিরের কাছে আসে। মাহির দেখে স্নিগ্ধাকে আজকে খুব সুন্দর লাগছে। তবে সঙ্গে সঙ্গে সেদিনেরও ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়ে যায়। মাহির সঙ্গে সঙ্গে স্নিগ্ধার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। আমাকে ঘুরতে নিয়ে চলো না মাহির। কই? বলছি তার আগে বলো তো আমাকে কেমন লাগছে। আমি আজকে তোমার জন্য শাড়ি পরেছি। স্নিগ্ধার কথাগুলো শুনে মাহির অবাক হচ্ছে না, কারণ স্নিগ্ধা ওর জন্য এমন পাগলামি করেই। মাহিরও আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হচ্ছে, তবে ওকে মন থেকে মেনে নেওয়ার মতো সাহস পাচ্ছে না। কারণ একবার স্নিগ্ধা ওকে যেভাবে ঠকিয়েছে সেটা মাহিরের সারা জীবন মনে থাকবে। মাহির মাথা নিচু করে বলল, ভালো লাগছে। শুধু ভালো লাগছে? চলো একটা পার্কে যাই। মাহির গাড়ি স্টার্ট দিল। ওরা একটা পার্কে আসলো। স্নিগ্ধা এবার একটা ফুল দিয়ে মাহিরকে প্রপোজ করলো। মাহির, আই লাভ ইউ। একসেপ্ট মাই প্রপোজাল। আই রিয়েলি লাভ ইউ মাহির। তুমি প্লিজ আমায় একটা সুযোগ দাও। আমি তোমার লক্ষ্মী বউ হয়ে দেখাবো, আই প্রমিস। ম্যাম প্লিজ উঠুন, মানুষ দেখছে। দেখলে দেখুক, আর আমায় ম্যাম বলে রাখবে না। তাহলে কি বলে রাখবো? তোমার ইচ্ছে। তার আগে ফুলটা নিয়ে লাভ ইউ টু বলো। মাহির আশেপাশে তাকিয়ে ফুলটা নিল। স্নিগ্ধা এবার মাহিরকে বলল, এখন আমায় কোলে নাও। না স্নিগ্ধা, অনেক মানুষ খারাপ ভাববে। আপনি কি গাড়িতে বসুন, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। মানুষ আছে তো কি হয়েছে, কোলে নাও। পাগলামি করেন না, চলুন। স্নিগ্ধা ধপ করে মাটিতে বসে গেল। মাহির বুঝতে পারছে না কি করবে। আশেপাশের মানুষ তাকিয়ে আছে। ছি ছি, মানুষ তাকিয়ে আছে, উঠুন। কোলে না নিলে মাটিতেই বসে থাকবো, উঠবো না। মাহির বাধ্য হয়ে স্নিগ্ধাকে কোলে তুলে নিল। সঙ্গে সঙ্গে স্নিগ্ধা মাহিরের গলা জড়িয়ে একটা চুমু দিল। আশেপাশের মানুষ ওদের দিকেই তাকিয়ে আছে। স্নিগ্ধার কাছে মাহির একটু লজ্জা পেল। ও শক্ত করে স্নিগ্ধাকে নিজের সাথে জড়িয়ে নিল। গাড়িতে বসে স্নিগ্ধা মাহিরকে বলল, তুমি আমায় ভালোবাসো না, তাই না? মাহির চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। সেও স্নিগ্ধাকে ভালোবেসে ফেলেছে। ও বুঝতে পারছে স্নিগ্ধার উপরে ও ভালোই দুর্বল হয়ে পড়েছে। স্নিগ্ধা আবারও জিজ্ঞাসা করলো, বলো না মাহির, একবার মন থেকে বলো। আমি আর কখনো তোমাকে ভালোবাসার কথা বলবো না। তুমি শুধু বলো আমায় ভালোবাসো। হ্যাঁ কি না বলো। জানি না। জানি না শুনতে চাইনি। আমি শুনতে চেয়েছি তুমি আমায় ভালোবাসো, হ্যাঁ কি না। যে কোনো একটা উত্তর দাও, হয় হ্যাঁ বলো, না হয় না বলো। মাহির কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলে, কি ভালোবাসো? হ্যাঁ। তাহলে সেটা ভালোভাবে বলো যে মিথ্যে আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ স্নিগ্ধা, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্নিগ্ধা মাহিরকে জড়িয়ে ধরল। মাহিরও স্নিগ্ধাকে নিজের সাথে জড়িয়ে নিল। আজকে স্নিগ্ধার খুব ভালো লাগছে। স্নিগ্ধা কোচিং যাওয়ার সময় মাহিরের কাছে এসে বলল, কোচিংয়ে যাব, চুমু দাও। মাহির টুপ করে স্নিগ্ধার গালে একটা চুমু দিল। এটা ওর প্রতিদিনের কাজ। কোচিং ছুটির পর মাহির বাহিরে দাঁড়িয়ে আছে। এমন সময় স্নিগ্ধা একটা ছেলের সাথে বাহিরে আসলো। স্নিগ্ধাকে ছেলের সাথে দেখেই মাথা গরম হয়ে গেল মাহিরের। স্নিগ্ধা কাছে আসতেই মাহির অন্যদিকে মুখ ঘোরালো। স্নিগ্ধা বলল, মাহির, ওর নাম জায়ান। তো আমি কি করব? পরিচয় হও। হয়ে কি করব? আজব, তোমার বউয়ের বন্ধু তোমার পরিচয় হতে হবে না? না, আপনি ভালো করে পরিচয় হন। এই বলেই মাহির চলে যেতে নিল। এমন সময় জায়ান মাহিরকে বলল, ভাই রাগ কইরেন না, ও আমার জন্মের বোন। হ্যাঁ জায়ান, আমার নিজের ছোট ভাই। এটা শুনে মাহির স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা 32টা দাঁত বের করে হাসি দিল। কিছুদিনের মধ্যেই স্নিগ্ধার পরীক্ষা শুরু হলো, যার কারণে মাহিরের সাথে খুব একটা কথা বলার সময় পায় না সে। দেখতে দেখতে স্নিগ্ধার পরীক্ষা শেষ হয়ে যায়। ও সোজা মাহিরের কাছে চলে আসে। মাহির স্নিগ্ধাকে হাসতে দেখে একটা মুচকি হাসি দিল। স্নিগ্ধা এসেই মাহিরের কোলে উঠে গেল। মনে হচ্ছে কত যুগ পরে সে মাহিরকে কাছে পেল। মাহির স্নিগ্ধাকে বলল, পরীক্ষা কেমন হয়েছে পাখি?
অনেক সুন্দর হয়েছে, আজকেই শেষ। আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা? যান, বিকেলে রেডি থেকো। স্নিগ্ধা মাহিরের আদুরে কথা শুনে লজ্জা পেল। বিকেলবেলা মাহির আর স্নিগ্ধা মিলে ঘুরতে গেল। ওরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। এরপর ওদের প্রিয় জায়গা নদীর ঘাটে গিয়ে বসলো। ওরা দুইজনে বসে গল্প করছে। আমি তোমাকে খুব ভালোবাসি স্নিগ্ধা। আমিও পাখি। আমি কখনো ভাবতেও পারিনি তোমার প্রেমে উষ্টা খেয়ে পড়বো আমি, আর তোমার ভালোবাসা পাবো। চলো না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। করবো জান, খুব তাড়াতাড়ি করবো। এইভাবেই কথা বলতে বলতে মাহির রোমান্টিক মুডে চলে গেল। ও আলতো করে স্নিগ্ধার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। এইভাবেই অনেকক্ষণ থাকে। আর এই দৃশ্য হঠাৎ দূর থেকে লক্ষ্য করে আরাব খান। রাগে ওনার চোখ লাল হয়ে গেল। মনে মনে বলে উঠল, তোর থেকে এটা আশা করিনি মাহির। এই বলেই উনি চলে গেলেন। মাহির আর স্নিগ্ধা আরও কিছুক্ষণ গল্প করার পর বাসায় চলে গেল। পরের দিন আরাব খান মাহিরকে ডেকে পাঠালেন। মাহির আরাব খানের কাছে গেল। উনি মাহিরকে দেখে জিজ্ঞাসা করল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শোনো, যেটা বলার জন্য ডাকলাম। জি বলেন। আমি চাই না তোমার সাথে আমার মেয়ের কিছু হোক। তুমি আমার মেয়ের লাইফ থেকে অনেক দূরে চলে যাও। মানে? তোমাকে যেন শিকদার আশেপাশে না দেখি। তোমাকে আর কাজে আসতে হবে না। আমি নিউ ড্রাইভার ঠিক করেছি। তুমি যত টাকা পাবে কালকে এসে নিয়ে যাও। হঠাৎ মাহিরের চোখ ছলছল করে উঠল। মাহির হাত জোর করে আরাব খানকে বলল, এভাবে বলবেন না আঙ্কেল, আমি স্নিগ্ধকে অনেক ভালোবাসি, স্নিগ্ধ আমাকে অনেক ভালোবাসে। আপনি দয়া করে আমাদের আলাদা করবেন না। আরাব খান ঠাস করে মাহিরের গালে একটা থাপড় দিল। তোর মতো ছেলেকে জায়গা দেওয়া আমার ভুল হয়েছে। তুই আমার সম্পত্তির লোভে আমার মেয়ের সাথে বিয়ে করতে চাইছিস, তাই না? মাহির এবার ওনার পায়ের কাছেই বসে গেল। ওনার পা ধরে বলল, না আঙ্কেল, আপনার টাকা লাগবে না। আপনি প্লিজ আমাকে আর ওকে আলাদা করবেন না। আমি মারা যাবো স্নিগ্ধাকে ছাড়া। আরাব খান মাহিরকে নিজের থেকে সরিয়ে দিল। এরপরে বলল, ভালোই। যদি আমার মেয়ের জীবন থেকে না যাস তাহলে তোর বোনকেও আমি এই দুনিয়ার আলো দেখতে দিব না। এখন ভেবে দেখ কি করবি। মানে কি বলছেন? কি বলছি বুঝিসনি? তোর বোনকে মেরে ফেলবো। এবার মাহির অনেক বেশি ঘাবড়ে গেল। ও কাঁদো কাঁদো গলায় বলল, না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব আপনার মেয়ের জীবন থেকে। আপনি আমার বোনের কোনো ক্ষতি করেন না। এই তো এবার লাইনে এসেছিস। আর শোন, শিকদার যেন কিছুতেই বা জানে যে তোকে আমি বাধ্য করেছি। যদি ও জানতে পারে তাহলে তোর বোনকে মাইন্ডেড। না, ও জানবে না। আপনি কোনো চিন্তা করবেন না। এই বলেই মাহির মাথা নিচু করে চলে গেল। এদিকেই আরাব খান একটা শয়তানি হাসি দিল। বিকেলবেলা স্নিগ্ধা মাহিরের সাথে দেখা করতে এসেছে। মাহির চুপ করে বসে আছে। স্নিগ্ধা গিয়ে মাহিরের গা ঘেঁষে দাঁড়ালো। মাহির সাথে সাথে স্নিগ্ধাকে এক ঝটকায় নিজে থেকে সরিয়ে দিল। স্নিগ্ধা অবাক চোখে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির স্নিগ্ধাকে বলল, এত গায়ে পড়ে কেন তুমি? আমার ঠিক দূরে থাকবে। মানে কি বলছো? এমন ব্যবহার কেন করছো? কি করেছি আমি আর দূরে থাকবো মানে কি? কিচ্ছু করনি, এমনি তোমাকে আমার ভালো লাগছে না। প্লিজ আমার থেকে দূরে থাকো। কি হয়েছে মাহির? কি করেছি আমি? এমন কেন করছো? অচুপ তো, কেমন করছে? তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। স্নিগ্ধা মাহিরের হাত ধরতে আসে। মাহির এক ঝটকায় স্নিগ্ধাকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। তখনই স্নিগ্ধা মাহিরকে বলল, কেন এমন করছো? আমাকে কি এখন ভালো লাগে না? তুমি আমায় ভালোবাসো না? না, বাসি না। তোমাকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না, বাসি না। তাহলে এতদিন যে বললে তুমি আমায় ভালোবাসো? সব নাটক ছিল, নাটক করেছি আমি। তোমাকে কখনো মন থেকে ভালোবাসিনি। আসলেই? তা এত নাটক করার কারণ কি ছিল? তোমার বাবার টাকা। আমি শুধু তোমাকে তোমার বাবার টাকার জন্য ভালোবেসেছি। বাবার টাকার জন্য ভালোবাসার নাটক করেছো? হ্যাঁ। স্নিগ্ধা মাহিরের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। মাহির গালে হাত দিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা মাহিরকে বলল, তোর মতো ফালতু ছেলে আমি আমার জীবনে দুটো দেখিনি। তোর কোনো যোগ্যতাই ছিল না আমায় ভালোবাসার। তুই তো একটা রাস্তার ফকিন্নি। তাও আমি তোকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি আমি তোকে। তার প্রতিদান কি দিলি? লোভী একটা। তোর তো মানুষ হওয়ার যোগ্যতাও নেই। তুই শুধু একটা পশুর থেকেও খারাপ তুই। আমার ভুল ছিল তোর মতো ছেলেকে ভালোবাসা। তুই আমার চোখের সামনে আর কখনো আসবি না। এই বলেই স্নিগ্ধা চলে গেল। মাহির মাটিতে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কান্না করতে লাগলো।
এই দৃশ্য আরাফ খান দূর থেকে দেখল। তারপরে একটা শয়তানি হাসি দিয়ে বলল, এবার ঠিক আছে। মাহির কান্না করতে করতে বলল, আমাকে ভুল বোঝো না পাখি, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। আর তোমার বাবা আমাকে বাধ্য করেছে। আমি আমি আজকে অনেক দূর চলে যাব, তুমি ভালো থেকো। ভাগ্যে থাকলে আবারও তোমার সাথে দেখা হবে। স্নিগ্ধা রেগে আরাফ খানের কাছে চলে যায়। স্নিগ্ধাকে আসতে দেখে আরাফ খান খবরের কাগজ পড়ার নাটক করে। স্নিগ্ধা এসে বলে, বাবা মাহিরকে কাজ থেকে বাদ দাও। আচ্ছা, কালকে থেকে অন্য ড্রাইভার জয়েন করবে। স্নিগ্ধা আর কিছু না বলেই চলে গেল। হঠাৎ ওর মনে হলো ওর বাবা ওকে কিছু জিজ্ঞাসা করলো না কেন। উনি তো মাহিরকে খুব পছন্দ করতেন। মাহিরকে কাজ থেকে বাদ দেওয়ার কথা এত সহজে মেনে নিল। স্নিগ্ধা বিষয়টাকে পাত্তা দিল না। রুমে গিয়ে দরজা আটকে কান্না করতে লাগলো। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ দিন চলে গেছে। মাহির স্নিগ্ধার বাসার কাজ বাদ দিয়েছে। মাহির অনেক কান্না করেছে, কিন্তু ওর বোন আগে। কালকে বোনকে নিয়ে রাজশাহীতে যাবে, রাসেলের এক বন্ধুর কাছে থাকবে। মাহিরকে আর ঢাকায় রাখবে না। রাসেল সব ব্যবস্থা করে দিয়েছে। মাহিরও জিনিসপত্রগুলো গুছিয়ে নিল। ও এই ঢাকা শহরে এসেছিল কাজের জন্য, একটু শান্তির জন্য, কিন্তু এই শহরটা ওকে আরও নিঃস্ব করে ছাড়ল। রাসেল মাহিরকে বলল, শোন, তুই ভেঙে পড়িস না, তুই রাজশাহী যা। আমার বন্ধু তোকে ঠিকই যে কোনো একটা কাজে লাগিয়ে দিবে, আর আমি মাঝে মাঝে তোকে দেখতে যাব। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আর শোন, তোর কাছে একটা আবদার করে। কর। তোর এই গিটারটা আমি নিয়ে যাই। গভীর রাতে হচ্ছে আর আমাকে সঙ্গে দেওয়ার মতো কেউ নেই। আচ্ছা, নিয়ে যাস। এমনিতেও আমি বাজাতে পারি না, শখ করে কিনেছিলাম, তুই নিয়ে যা। পরের দিন সকালে মাহির, তুলি আর রাসেলের বন্ধু জয় মিলে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল। অল্প সময়ে জয়ের সাথেও খুব ভালো ভাব হয়ে গেছে মাহিরের। আপাতত জয়ের বাড়িতেই থাকবে। এরপরে জয় মাহিরকে একটা কাজে লাগিয়ে দেবে। রাজশাহী এসেছে আজ 2 দিন হয়ে গেল, এখনও মাহির কোনো কাজ পায়নি। এই নিয়ে ওর দুশ্চিন্তার শেষ নেই। কিছুই ভালো লাগছে না। হুট করেই জীবনটা এলোমেলো হয়ে গেল। জীবনটা এত কঠিন কেন? মাঝে মাঝে ওর মনে হয় পৃথিবীতে জন্ম নিয়েই ভুল করেছে। তুলি মাহিরের কাছে এসে বলল, ভাইয়া, একটা গান শোনাও তো। গান শুনবি? হ্যাঁ। তখনই জয় আসলো। জয় এসেই মাহিরের কাঁধে হাত রেখে বলল, ঘরে আর কত থাকবি, চল আজকে একটু সামনের পার্কে থেকে ঘুরে আসি, সাথে গিটার নিয়ে চল, একসাথে বসে গান গাওয়া যাবে। এই বলেই ওরা 3 জন পার্কের উদ্দেশ্যে বেরিয়ে গেল। একটা জায়গায় বসে গিটারটা বের করলো, এরপর বাজাতে লাগলো। মাহিরকে গিটার বাজাতে দেখে আশেপাশের অনেক মানুষ ওদের দিকেই তাকিয়েছিল। মাহিরের কণ্ঠ বেশ সুন্দর। আস্তে আস্তে গিটারের সুর তুলতে লাগলো। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। ये जान लेकर के जा मेरी, तुम्हें जीने में आया हूँ। मैं तुमसे इश्क करने की इजाजत रब से लाया हूँ। মাহিরের কণ্ঠ আশেপাশেই ছড়িয়ে পড়ে। ওদের কাছে অনেক মানুষ এসে ভিড় করে। মাহিরের বোন তুলি ও অনেক খুশি হয়। সবার মাহিরের গলার প্রশংসা করতে থাকে। এইদিকে একটা ছেলে পার্কের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ করেই গাড়িটা থেমে যায়। মনে হয় নষ্ট হয়ে গেছে। লোকটা গাড়ি থেকে নেমে গাড়িটা ঠিক করার চেষ্টা করে। তখনই ওনার কাছে একটা মিষ্টি গানের কণ্ঠ ভেসে আসে। লোকটা আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে গানের গলা কই থেকে আসছে। উনি দেখতে পায় একটু দূরেই কিছু মানুষ একটা ছেলেকে ভিড় করে দাঁড়িয়ে আছে। উনি আস্তে করে ভিড় ঠেলে এগিয়ে যেতে চাইল, তবে গেল না, কারণ ওনাকে দেখলে সবাই হামলে পড়বে। তাই একটু সাইডে এসে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পর ভিড় কমলো। ছেলেটা এবার মাহিরের কাছে গেল। মাহিরের কাছে যাওয়ার সাথে সাথে মাহিরের বোন তুলি লোকটাকে দেখে খুশিতে চেঁচিয়ে উঠল, আহান মির্জা না? আমি আপনাকে টিভিতে দেখেছি, আপনার গানগুলো অনেক সুন্দর, আমাকে একটা অটোগ্রাফ দিবেন? জয়ও অনেক খুশি হয়ে গেল। জয় বলে, আপনার গানগুলো মারাত্মক লাগে স্যার, আমি আপনার বিগ ফ্যান। তুলি আর জয়ের কথা শুনে মাহির বুঝতে পারল ইনি হয়তো কোনো গায়ক হবে। আহান মাহিরকে বলল, বাহ, তোমার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। তুমি কি আমার সাথে কাজ করবা? আমার একটা স্টুডিও আছে। তুমি যদি জয়েন হও তাহলে তোমার গানগুলো নিয়ে আমি কাজ করব। এর বিনিময়ে তোমাকে প্রতি মাসে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এই কথা শুনে তুলি জয়ের চোখ বড় বড় হয়ে গেল।
এত বড় সুবর্ণ সুযোগ, এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। জয় মাহিরকে বলল, ভাই রাজি হয়ে যা, তুই এমন সুযোগ আর পাবি না। হ্যাঁ ভাইয়া, রাজি হয়ে যাও প্লিজ। মাহির কিছু সময় নিয়ে ভেবে নিল, এরপরে রাজি হয়ে গেল। আহান মাহিরকে একটা কার্ড দিয়ে বলল, আগামীকাল সকালে এই ঠিকানায় চলে এসো। আচ্ছা স্যার। এই বলেই আহান চলে যায়। মাহির আহানের দেয়া কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি মাহিরকে বলে উঠল, এটা এত খুশির একটা খবর, আমাদের এক্ষুনি ট্রিট দাও। ট্রিটের কথা শুনে মাহির কিছুটা লজ্জা পেল, কারণ ওর কাছে এখন মাত্র 10টা টাকা আছে। মাহিরের বিষয়টা জয় বুঝতে পেরে বলল, মায়ের শোন, আজকে আমাদের একটু বাদাম কিনে খাইয়ে দে, পরে টাকা পেলে ভালো ট্রিট দিবি। মাহির হাসি মুখে রাজি হয়ে গেল। এরপরে তুলি আর জয়কে বাদাম কিনে দিল। তারপরে তিনজনে মিলে বাদাম খেতে খেতে চলে গেল। পরের দিন সকালে আহানের দেয়া ঠিকানায় মাহির চলে গেল। স্টুডিওর সামনে আসতেই মাহিরের ভয় হতে লাগলো। ও ভীষণ নার্ভাস হয়ে পড়ল, হাত পা কাঁপছে ওর। মাহিরকে স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দারোয়ান বলল, স্যার ভেতরে যান, আপনার জন্য আহসান স্যার ওয়েট করছে। লোকটার কথায় মাহির ভিতরে চলে গেল। দরজার সামনে এসে দাঁড়াতেই আহান বলল, আরে মাহির, এত লেট করলা কেন? যাই হোক, ভেতরে আসো। মাহির গুটিয়ে গুটি পায়ে ভেতরে প্রবেশ করলো। আহান মাহিরকে বলল, শোনো, প্রথমে তুমি ওই রুমে গিয়ে একটা গান গাইবে, সেটা রেকর্ড করা হবে। এরপর কিছু ডিরেক্টরদের শোনানো হবে। তোমার গান শুনে যদি ওদের ভালো লাগে, তাহলে তোমাকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হবে। তুমি এখন ওই রুমে যাও। মাহির ভয়ে ভয়ে একটা রুমের ভেতরে ঢুকলো। ভেতরে এক রাশ ভয় কাজ করছে। ও কখনো ভাবেনি গান নিয়ে এমন প্যারায় পড়তে হবে। ভেতরে গিয়ে একটা গান বলল, আর সেটা রেকর্ড করা হলো। মাহির রুম থেকে বেরিয়ে আসলো। আহান মাহিরকে বলল, তুমি এখন যাও, তোমাকে পরে জানানো হবে। মাহির চলে গেল। বাসায় আসতেই তুলি মাহিরকে বলল, ভাইয়া, তোর গান ওদের পছন্দ হয়েছে? জানি না রে, গান রেকর্ড করা হলো, ফলাফল পরে জানাবে, টেনশন হচ্ছে। পেছন থেকে জয় এসে বলল, টেনশন করিস না, তোর গান ওদের পছন্দ হবেই। দেখা যাক কি হয়। ওরা সবাই খাওয়া দাওয়া করে নিল। বিকেলের দিকে মাহিরের কাছে কল আসলো। কলটা আহানের। মাহির কিছু বলার আগেই আহান বলল, কংগ্রাচুলেশন মাহির, তোমার গান ওদের সবার ভীষণ পছন্দ হয়েছে। মানে তুমি টিকে গেছো। মাহির খুশিতে কথা বলতে ভুলে গেল। সত্যি? হ্যাঁ সত্যি, কালকে সকাল সকাল চলে এসো। এই বলেই আহান কল কেটে দিল। তুলি ছুটে এলো। ভাইয়া, কি হলো? আমার গান ওদের পছন্দ হয়েছে তুলি। তুলি খুশিতে লাফিয়ে উঠল। মাহির জয়কেও বলল বিষয়টা। জয়ও অনেক খুশি। পরের দিন সকালবেলা মাহির চলে গেল। আজকে মনটা খুশি খুশি লাগছে। আজকে স্টুডিওতে কিছু ডিরেক্টর এসছে। ওরা মাহিরকে দেখে হেসে বলল, তোমার গান এত সুন্দর, আজকে সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম আছে, সেখানে তোমাকে গান গাইতে হবে, পারবে? জি পারবো। এরপর অনেকক্ষণ মাহিরকে দিয়ে গানের রিহার্সাল করানো হলো। মাহির খুব সুন্দর করে প্রস্তুতি নিল। মনে এক রাশ ভয় কাজ করছে, কিন্তু ভয় পেলে চলবে না। যে করেই হোক ওকে পারতেই হবে, সবার মন জয় করতেই হবে। দেখতে দেখতে প্রোগ্রাম শুরু হয়ে গেল। অনেক মানুষের ভিড়। মাহির স্টেজে উঠে গান করতে শুরু করলো। আশেপাশে সবাই আনন্দ করে ওর গান শুনছে। প্রায় 2টা গান করার পর মাহির স্টেজ থেকে নামলো। মাহিরকে নিচে নামতে দেখে 2জন বডিগার্ড মাহিরকে নিয়ে ড্রেসিং রুমে নিয়ে গেল। সেখানে ডিরেক্টররা মাহিরকে বাহবা দিয়ে বলল, ফাটিয়ে দিয়েছো মাহির, অনেক সুন্দর হয়েছে, এই নাও তোমার টাকা। এই বলেই মাহিরকে 20,000 টাকা দিল। মাহির কাঁপা কাঁপা হাতে টাকাগুলো নিল। আজকে মনটা ভীষণ খুশি। মাহির বাড়ি চলে গেল। বাড়ি গিয়েই তুলি আর জয়কে সব বলল। মাহির ওদের বলল, তোর রেডি হও, তোদের ট্রিট দেব। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি পাগলি। জয়ার তুলি রেডি হয়ে নিল। মাহির ওদের নিয়ে একটা বড় রেস্টুরেন্টে গেল। এরপরে 3জনে মিলে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করলো। এরপরে বাড়ি আসলো। এইভাবেই 4 মাস কেটে মাহির এখন শহরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় রোজ ওর কাছে বিভিন্ন জায়গা থেকে গানের অফার আসে। মাহির খুব অল্প সময়ে একটা বাড়ি কিনে ফেলল। এখন টাকার অভাব নেই। মাহিরের পার্সোনাল 2টি বডিগার্ড আছে। তুলিকে ভালো স্কুলে ভর্তি করিয়েছে। মাহির চিন্তা করলো একটা বিজনেস শুরু করবে। যেই ভাবা সেই কাজ। মাহিরকে বিজনেস দাঁড় করাতে সাহায্য করে জয়।
মাহির এখন প্রতিটি স্ট্রেচ প্রোগ্রামের জন্য 30 থেকে 50 হাজার টাকা করে নেয়। আর এই সব হয়েছে আহানের জন্য। মাহির সারা জীবন আহানের কাছে কৃতজ্ঞ থাকবে। মাহির এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি জনপ্রিয় একটি মুখ। ওর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। প্রায় প্রতিদিন ওর সাথে অনেকে দেখা করতে আসে। তুলির এই জিনিসগুলো অনেক ভালো লাগে। মাহিরের একটা মেয়ে ফ্রেন্ড হয়, তার নাম সাদিয়া। সাদিয়া মেয়েটা মাহিরকে খুব পছন্দ করে। মাহির কী কী পছন্দ করে সব ওর জানা। মাহিরের আশেপাশে সব সময় থাকে। মাহির ওকে বন্ধুর চোখে দেখলেও ও মাহিরকে নিয়ে নানান রকমের স্বপ্ন দেখে। মাহির যদিও বুঝতে পারে কিন্তু বুঝেও কিছু বলে না। সাদিয়ার সাথে তুলির সম্পর্কও ভালো। সাদিয়া তুলিকে নিজের বোনের মতন ভালোবাসে। সব প্রতিদিন এসে মাহিরের রুম গুছিয়ে দেয়, যেমনটা ঘরের বউ করে। মাহিরের জন্য রান্না করে নিয়ে আসে। এদিকে স্নিগ্ধার বাবা ওর জন্য একটা ছেলে ঠিক করেছে। ছেলেটা অনেক বেশি বড়লোক, বিদেশে থাকে, একজন বড় বিজনেসম্যান। ছেলেটা স্নিগ্ধাকে খুব পছন্দ করে, কিন্তু স্নিগ্ধা বিয়েতে কিছুতেই রাজি না। ও যতই বলুক মাহিরকে ওর পছন্দ না, কিন্তু মাহিরকে রেখে অন্য কাউকে বিয়েও করবে না। দরকার পড়লে সারা জীবন বিয়ে না করে থাকবে। স্নিগ্ধা অনেক কান্না করে, জিনিসপত্র ভাঙে, ঘর থেকে বের হয় না। এদিকে আরাব খানও কম না, স্নিগ্ধাকে জোর করে হলেও ছেলেটার সাথে বিয়ে দেবে। স্নিগ্ধা ঘরে এসে ফোন স্ক্রল করতে থাকে। হঠাৎ ওর কাছে মাহিরের একটা জনপ্রিয় গান আসে। ও মাহিরকে দেখে একদম অবাক হয়ে যায়। প্রথমে চিনতেই পারেনি। মাহির আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। স্নিগ্ধা মাহিরের আইডিতে ঢোকে। মাহিরের এত ফ্যান ফলোয়ার্স দেখে স্নিগ্ধার মাথা নষ্ট হয়ে যায়। স্নিগ্ধা দেখে মাহির একটা মেয়েকে নিয়ে ছবি স্টোরি দিয়েছে। হঠাৎ করে ওর খুব কান্না পায়। স্নিগ্ধা ঠিক করে যে করেই হোক মাহিরের কাছে যাবে, ওর সাথে দেখা করবে। স্নিগ্ধা এই বলেই ঘর থেকে চুপি চুপি বের হয়। তখনই আরাব খানের ঘর থেকে কিছু কথা শোনা গেল। স্নিগ্ধা এগিয়ে গেল কথাগুলো ভালোভাবে শোনার জন্য। আরাব খান ফোনে কাউকে বলছে, তুমি চিন্তা করো না, শিকদার মাথা থেকে আমি অনেক আগেই মাহিরকে সরিয়ে দিয়েছি। আমি মাহিরকে বলেছি মাহির যদি শিকদার থেকে দূরে না যায় তাহলে আমি ওর বোনকে মেরে ফেলবো। ভয়ে মাহির শিকদার সাথে খারাপ ব্যবহার করে আর শিকদা মাহিরের ওপর রেগে যায়। এখন আমার রাস্তা ক্লিয়ার, শিকদা শুধু তোমার। শিকদা যতই বিয়ে করতে নারাজ হোক, ওর বিয়ে তোমার সাথেই হবে। সব কথা শুনে স্নিগ্ধার মাথায় বাজ পড়ে, হাত পা থরথর করে কাঁপতে থাকে। ও মাহিরকে এতদিন ভুল বুঝে এসেছে, অথচ মাহিরের কোনো দোষ নেই। মাহির একদম নির্দোষ, সব দোষ ওর বাবার। স্নিগ্ধা কাঁদো কাঁদো মুখে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ল। বাড়ির পরা জামা পরেই বাসে উঠে পড়ল। মাহিরের কাছে যেতেই হবে। কয়েক ঘন্টা পর ও মাহিরের বাড়ির সামনে আসে। একজন দারোয়ান স্নিগ্ধার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, কারণ স্নিগ্ধাকে দেখতে পাগলের মতো লাগছে। স্নিগ্ধা বলল, আমাকে ভেতর ঢুকতে দিন, আমি মাহিরের কাছে যাব। যে সে স্যারের সাথে দেখা করতে পারে না, তার উপর আপনি তো পাগল ছাগল। যান এখান থেকে। না না, আমি পাগল না, প্লিজ আমায় ঢুকতে দিন। দূর যান তো, স্যার এখন বাইরে যাবে। স্নিগ্ধা একটু সাইডে সরে আসে। হঠাৎ ভেতর থেকে একটা গাড়ি আসে। গাড়ির মধ্যে মাহিরকে দেখা যাচ্ছে। স্নিগ্ধা মাহিরকে দেখে হেসে ওঠে, কিন্তু ওর চোখ যায় মাহিরের পাশে বসা সাদিয়ার দিকে। সাদিয়া মাহিরের হাত জড়িয়ে ওর পাশে বসে আছে। স্নিগ্ধা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। মাহিরের গাড়ি সোজা বেরিয়ে গেল। স্নিগ্ধা মাটিতে ধপ করে বসে গেল। দারোয়ান স্নিগ্ধার কাছে এসে ওকে বলল, আপনি প্লিজ বাড়ির বাইরে গিয়ে বসুন। এত রাতে কই যাব? বাইরে একটু বসি, শরীরটা খুব খারাপ আমার। সরি, এখানে বসতে দেওয়া যাবে না। স্নিগ্ধা বাড়ির বাইরে এসে বসল। আজকে খুব ঠান্ডা পড়েছে। শীতের কোনো কাপড়ও নেই তার গায়ে। কি করে থাকবে সারা রাত বাইরে? সে এখন তো বাড়িতেও যেতে পারবে না, অনেক রাত হয়ে গেছে। এতক্ষণে হয়তো ওর বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে, ওকে খুঁজতে বের হয়েছে সবাই। স্নিগ্ধা ঠিক করলো আজকে মাহিরের সাথে দেখা না করে যাবেই না। স্নিগ্ধা মাটিতেই শুয়ে পড়ে। অনেক ঠান্ডা লাগছে, গুটিসুটি মেরে শুয়ে থাকে। এইভাবেই ভোর হয়ে গেল। স্নিগ্ধা মাটিতেই শুয়ে আছে, ওর গোটা গায়ে মাটি লেগে আছে। সকালবেলা মাহিরের গাড়ি ঢোকে। গাড়ির ভেতর থেকে মাহিরের চোখ যায় বাইরে মাটিতে শুয়ে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। সাদিয়া মাহিরের হাত ধরে বলল, কি হয়েছে মাহির, কাকে দেখছো? ওখানে কে ঘুমিয়ে আছে এত ঠান্ডার মধ্যে? হবে কোনো পাগলি, বাদ দাও। মাহির সাদিয়ার কথায় গুরুত্ব না দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে।
মেয়েটার একটু কাছে আসতেই বুঝতে পারে এটা ওর স্নিগ্ধা। মাহির দ্রুত ওর কোট খুলে স্নিগ্ধার গায়ে জড়িয়ে দেয়, এরপর ওকে বুকে জড়িয়ে নেয়। সাদিয়া অবাক হয়ে মাহিরের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা মাহিরের স্পর্শ পেয়ে চোখ মিটি মিটি করে খোলে। মাহির স্নিগ্ধাকে বুকে জড়িয়ে বলে, ঠিক আছে তুমি? তোমার এই অবস্থা কেন? কি হচ্ছে পাখি? মাহিরের আদুরে কণ্ঠ শুনে স্নিগ্ধা হাও মাও করে কান্না করে দেয়। স্নিগ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাহির স্নিগ্ধার সারা মুখে চুমু দিয়ে বলল, কেঁদো না প্লিজ, তুমি কাটলে আমি সহ্য করতে পারি না। কি হচ্ছে বলো? সাদিয়া মাহিরের এমন কথা শুনে বলল, মেয়েটা কে মাহির? সব। মানে? স্নিগ্ধা মাহিরের গলায় মুখ গুজে কেঁদে কেঁদে বলল, আমায় ক্ষমা করে দাও মাহির। আমি আমার বাবার চালাকি বুঝতে পারিনি, তোমার সাথে বাজে ব্যবহার করেছি আমি। তুমি জানো ওরা আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল, তাই আমি পালিয়ে এসেছি। স্নিগ্ধাকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না পাখি, আমি আছি তো। আমি থাকতে ওরা তোমাকে কোথাও বিয়ে দিতে পারবে না। আচ্ছা, তুমি এখানে কেন শুয়েছিলে? ভেতরে কেন যাওনি? স্নিগ্ধা এবার কান্না করে বলল, আমাকে তোমার দারোয়ান যেতে দেয়নি, আমায় বাইরে বের করে দিয়েছে। কথাটা শোনা মাত্রই মাহিরের রাগে শরীর কাঁপতে লাগলো। স্নিগ্ধাকে কোলে তুলে নিল, এরপরে তেড়ে গেল দারোয়ানের কাছে। আপনি ওকে ভেতরে যেতে কেন দেননি? আপনি জানেন ওকে? স্যার, ওনার ড্রেস দেখে মনে হচ্ছিল কোনো পাগল ছাগল, তাই ভিতরে ঢুকতে দেয়নি। মানুষের পোশাক দেখে বিবেচনা করেন? ছি, লজ্জা উচিত আপনার। কালকে থেকে আপনাকে আর আসতে হবে না। এই নিন টাকা। এই বলেই একটা টাকার বান্ডিল ছুঁড়ে মারল দারোয়ানের দিকে। মাহির স্নিগ্ধাকে নিয়ে উপরে চলে গেল। এদিকে সাদিয়া কান্না করতে থাকে। অনেক বেশি স্বপ্ন দেখেছিল, সব শেষ। মাহির অন্য মেয়েকে ভালোবাসে। সাদিয়ার ভালোবাসায় কি কমতি ছিল? কি হতো ওকে একটু ভালোবাসলে? সাদিয়া আর ভেতরে গেল না, চলে গেল ওর ঠিকানায়। মাহির স্নিগ্ধাকে কোলে নিয়ে ঘরে নিয়ে আসলো। ওকে বলল, তুমি জামা চেঞ্জ করে নাও। আমি কি পরবো? আমি তো জামা আনিনি। আপাতত আমার টি শার্টের ট্রাউজার পরো, আর একটু সকালে হলে আমি গিয়ে তোমার ড্রেস কিনে আনবো নি। আচ্ছা। এই বলেই স্নিগ্ধা ওয়াশরুমে চলে গেল। তারপরে মাহিরের দেওয়া টি শার্ট আর ট্রাউজার পরে নিল। টি শার্ট স্নিগ্ধার হাঁটু অবধি চলে এসেছে, ট্রাউজারও অনেক ঢিলা আর বড়, কারণ স্নিগ্ধা মাহিরের কাছে অনেকটাই বাচ্চা। স্নিগ্ধাকে দেখে মাহির হাসতে লাগলো। ওকে নিজের কাছে টেনে নিয়ে ওর গালে একটা চুমু দিল। এর মধ্যেই ঘরে তুলি আসলো। স্নিগ্ধাকে মাহিরের কাছে দেখেই তুলি রেগে গেল। ভাইয়া, এই মেয়েটা তোকে অনেক কষ্ট দিয়েছে, আর তুই ওর সাথে ভালো ব্যবহার করছিস। ওকে এখনই বের করে দে। তুলির কথায় স্নিগ্ধা মাথা নিচু করে নিল। মাহির স্নিগ্ধার দিকে তাকিয়ে তুলিকে বলল, চুপ, বেয়াদব করিস না তুলি, তোর ঘরে যা, এখন অসুস্থ পড়ে আছিস। তুলি রেগে চলে গেল। মাহির স্নিগ্ধার দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধা কাঁদছে। মাহির স্নিগ্ধাকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা বলল, তুলি ঠিকই বলেছে, আমার জন্য ওর সাথে অমন করে ঠিক করলা না। আমি সকালে চলে যাব। ও ছোট মানুষ পাখি, ওর বোঝার মতো বয়স হয়নি। ওর কথা কিছু মনে করো না, একটু ঘুমাও। এই বলেই মাহির স্নিগ্ধাকে ঘুম পাড়িয়ে দিল। এরপর স্নিগ্ধা ঘুমিয়ে গেলে মাহির গুটি গুটি পায়ে তুলির ঘরে গেল। তুলি ব্যালকনিতে বসে কাঁদছে। মাহির গিয়ে তুলির কাঁধে হাত রাখলো। তুলি চুপ করে বসে আছে। মাহির তুলিকে বলল, এমন করো না তুলি, ওর কোনো দোষ ছিল না, সব দোষ ওর শয়তান বাপের। ও তোর ভাবি হয়, ওর সাথে এমন ব্যবহার করিস না। মেয়েটা আমার জন্য এত দূর ছুটে এসছে। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তখন মাথা ঠিক ছিল না। সকাল হলেই ভাবিকে গিয়ে সরি বলবো। মাহির বোনের কথাগুলো শুনে ওকে জড়িয়ে ধরল। তুলি মাহিরকে বলল, ভাবি তো চলে এসেছে, এখন কি করবি? কি আবার করব? বিয়ে করব। সত্যি বিয়ে করবি? আর একটু পর গিয়ে কাজে আনবো। আমি ওকে ছাড়া বাঁচব না। সকাল হতেই মাহির গিয়ে কাজে ডেকে আনে। তুলি স্নিগ্ধার কাছে গিয়ে ওকে সরি বলে। স্নিগ্ধাও তুলিকে বোন ভেবে বুকে জড়িয়ে নেয়। স্নিগ্ধা একটা শাড়ি পরে নিচে নামে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। দেখতে দেখতে মাহিরের সাথে স্নিগ্ধার বিয়ে হয়ে গেল। এখন থেকে স্নিগ্ধা শুধু মাহিরের, আর কেউ ওদের আলাদা করতে পারবে না। মাহির সবাইকে মিষ্টিমুখ করায়। বিয়ে হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরাব খান পুলিশ নিয়ে মাহিরের বাসায় আসে। এসেই মাহিরকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিস, আমার মেয়েকে জোর করে বিয়ে করেছিস, এখন জেলে যা। মাহির হেসে বলল, সিরিয়াসলি? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন ওকে আমি জোর করে তুলে এনে বিয়ে করেছি কিনা। একজন পুলিশ স্নিগ্ধাকে জিজ্ঞাসা করলো,
উনি কি আপনাকে জোর করে তুলে এনে বিয়ে করেছে? না, আমি নিজ ইচ্ছায় এসেছি আর ওকে নিজ ইচ্ছেতেই বিয়ে করেছি। তাহলে পুলিশ অফিসার কি বুঝলেন? দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিয়ে করতেই পারে, এতে উনি বাধা দেওয়ার কে? আরব খানের মুখ ছোট হয়ে গেল। পুলিশগুলো চলে গেল, কারণ ওদের কিছু করার নেই। দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজ ইচ্ছায় বিয়ে করেছে। আরব খান মাহিরকে বলল, এটা ঠিক করলে না মাহির। একসময় আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই আপনাকে কিছু বলছি না। এরপর থেকে এমন হুটহাট পুলিশ নিয়ে চলে আসবেন না। এখন আপনি আসতে পারেন। আরব খান চলে গেল। এইদিকে মাহির স্নিগ্ধাকে নিয়ে উপরে চলে গেল। আজকে ওদের বাসর। স্নিগ্ধা বাসর ঘরে বসে আছে, ভেতরে অনেক ভয়ে কাজ করছে। একটু পর মাহির ঘরে আসলো। এরপরে ওরা নামাজ আদায় করে একে অপরের কাছে গেল। মাহির স্নিগ্ধাকে বলল, আজকে কি আমি আপনাকে আমার করে পাবো মিসেস মাহির? স্নিগ্ধা একটু মুচকি হাসি দিল। মাহির ওর কথা বুঝতে পেরে ওর মধ্যে ডুবে গেল। আজকে থেকে শুরু হলো ওদের জীবনের নতুন অধ্যায়। এইভাবে দেখতে দেখতে সময় কেটে যায়। স্নিগ্ধা এখন লক্ষ্মী বউ হয়েছে, সব দিক সুন্দরভাবে সামলায়, আবার মাহিরকেও সামলায়। মাহির স্নিগ্ধাকে ছাড়া থাকতেই পারে না। এইদিকে যত দিন যাচ্ছে মাহিরের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। তুলির সাথে এখন স্নিগ্ধার সম্পর্ক বোনের মতো। তুলিও স্নিগ্ধাকে ছাড়া থাকতেই পারে না। বাড়ির সবাই স্নিগ্ধা বলতে পাগল। স্নিগ্ধার ব্যবহার অনেক ভালো। এইভাবেই কেটে গেছে 2 বছর। স্নিগ্ধার 9 মাসের গর্ভবতী। এই নিয়ে মাহিরের অনেক চিন্তা। স্নিগ্ধাকে একা একা বেড থেকে নামতে দেয় না, গোটা বাড়িতে কার্পেট বিছিয়ে রেখেছে। স্নিগ্ধাকে রেখে এখন কাজেও যায় না। আজকে একটা জরুরি কাজে মাহির চলে গেল। স্নিগ্ধা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেল। সাথে সাথে ব্লিডিং হতে শুরু করলো। তুলি বাড়িতে নেই। স্নিগ্ধা চিৎকার করে উঠল। বাড়ির একজন কাজের মহিলা স্নিগ্ধার কাছে ছুটতে আসলো। স্নিগ্ধাকে নিয়ে দ্রুত হসপিটালে গেল। এইদিকে মাহিরকে কল করে জানিয়ে দেওয়া হলো মাহির পাগলের মতো হাসপাতালে ছুটে গেল। ডক্টর বলল, ইমিডিয়েটলি 1 ব্যাগ রক্ত লাগবে। ওনার রক্তের গ্রুপ এ নেগেটিভ। দ্রুত ব্যবস্থা করুন। মাহির চিন্তায় পড়ে গেল। এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো রক্তের জন্য। তখন মাহিরের কাছে জয় আসলো। জয় মাহিরকে বলল, আমার রক্তের গ্রুপ A-, আমি রক্ত দিব ভাবিরে। মাহির কান্না করে দিল। জয় মাহিরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করিস না মাহির, ভাবির কিছু হবে না। মরে যাব, বিশ্বাস করো। ওর কিছু হলে মরে যাব। ওর এত কষ্ট আমার সহ্য হচ্ছে না। কিছু হবে না। একজন ডক্টর জয়কে নিয়ে কেবিনে গেল। এরপরে জয় 1 ব্যাগ রক্ত দিল। 9 ঘন্টা সিজারের পর স্নিগ্ধার একটা মেয়ে বাবু হলো। একজন নার্স এসে মাহিরকে বলল, অভিনন্দন, আপনার মেয়ে বাবু হয়েছে। মাহির সেদিকে পাত্তা না দিয়ে বলল, বউ বউ কেমন আছে আমার? ওর কিছু হয়নি তো? আমি ওকে দেখতে চাই। নার্স মাহিরের ব্যবহারে অবাক হয়ে গেল। নার্স এসে বলল, বাবু এবং বাবুর আম্মু দুজনেই সুস্থ আছেন, আপনি গিয়ে দেখে আসুন। মাহির এক দৌড়ে চলে গেল। স্নিগ্ধা ঘুমিয়ে আছে। মাহির গিয়ে ওর কাছে বসলো। ওর সারা মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। স্নিগ্ধা আস্তে করে চোখ খুলল। স্নিগ্ধা দেখল মাহিরের চোখ মুখ লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। দেখেই মনে হচ্ছে অনেক কান্না করেছে। স্নিগ্ধা মাহিরের গালে হাত দিল। কাঁদছো কেন? ঠিক আছি তো আমি। মাহির স্নিগ্ধাকে জড়িয়ে ধরে বলল, আপনার বেবি নিব না, ঠিক আছে? এ মা, কেন? না না, আমার বাচ্চা লাগবে না। তোমাকে এবার খুব কষ্ট করতে হয়েছে, আমার বাচ্চা চাই না। মাহিরের বাচ্চা বাচ্চা কথা শুনে স্নিগ্ধা হেসে ফেলল। যাও তোমার মেয়েকে দেখে এসো, কোলে নাও ওকে। ও তো ওর পাপাকে খুব মিস করেছে। মাহির এবার আস্তেই করে ওর মেয়ের কাছে গেল। মেয়েটা একদম মাহিরের মতো হয়েছে। মাহির বাচ্চাকে কোলে নিয়ে বলল, মা, তুমি বাবার উপর রাগ করো না। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমার মায়ের কাছে হলে সে ঠিক থাকতে পারে না। তাই তোমার কথা একটু ভুলে গেছিলাম। বাবাকে ক্ষমা করে দাও। 2 দিন পর মাহির ওর মেয়ে আর বউকে নিয়ে বাড়ি ফিরল। মাহিরের মেয়ের নাম রাখা হলো মায়রা। মায়রা একদম মাহিরের মতো। মাহির মা মেয়ে দুজনকেই খুব যত্ন করে। দেখতে দেখতে কেটে গেল আরও 3 বছর। মায়রার বয়স এখন 3 বছর। গুটি গুটি পায়ে গোটা বাড়ি ঘুরে বেড়ায়, আদো আদোভাবে কথা বলে। একদিন হুট করেই আরব খান আসে। এসেই নাতনিকে জড়িয়ে ধরে। মায়রা দাদুকে দেখে বলল, তুমি কে? আমি কে? আমি তোমার দাদু হই দিদি ভাই। দাদু? হ্যাঁ, দেখো তোমার জন্য কি এনেছি।
এই বলেই উনি মায়েরার হাতে অনেকগুলো চকলেট দিল। মায়েরা তো খুব খুশি। স্নিগ্ধা রান্নাঘর থেকে বলে উঠল, তুমি কার সাথে কথা বলছো মাম্মা? কে কে এসেছে? মায়েরা চেঁচিয়ে বলল। দাদু, দাদু এসেছে। স্নিগ্ধা দৌড়ে আসে। আরাব খান মেয়েকে দেখে কেঁদে ফেলল। স্নিগ্ধা গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আমার ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোদের খুব মিস করেছি, তোকে ছাড়া থাকতে পারবো না, তাই আজ ছুটে এসেছি, আমাকে মাফ করে দে। না বাবা, এভাবে বলো না। আমি অনেক আগেই ওসব ভুলে গেছি। তুমি বসো, আমি খাবার আনছি। কিচ্ছু লাগবে না মা, তুই একটু আমার কাছে বস, আমি তোকে একটু মন ভরে দেখি, অনেক দিন দেখিনি। স্নিগ্ধা আর ওর বাবা কিছুক্ষণ বসে গল্প করলো। এর মধ্যেই মাহির আসে। আরাব খানকে দেখে একটু অবাক হয়। আরাব খান মাহিরের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, কি বলেন? আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আপনি না এলে আমরাই যেতাম। আপনি বসুন, আমি আসছি। এই বলেই মাহির উপরে চলে গেল। কিছুক্ষণ পর নিচে আসলো। এরপরে ওরা একসাথে খাবার খেলো। আরাব খান মায়েরার সাথে খেললো। এরপরে মাহির আর স্নিগ্ধাকে বিদায় দিয়ে চলে গেল। স্নিগ্ধা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মাহির এসে ওর কোমর জড়িয়ে ধরে। স্নিগ্ধা মাহিরকে বলল, ছাড়ো, মায়েরাকে খেতে দিতে হবে। না, ওকে মেনুতে খাইয়ে দেবে। এখন তুমি আমাকে সময় দাও। ভুলে যেও না, তুমি এক বাচ্চার বাপ। বয়স তো কম হলো না, ঢং। সবে একটা হয়েছে, এতে বুড়ো হয়ে গেছে। হুম। ওকে চলো, আজকে আমার পাওয়ার দেখাই। মানে আমার মেয়ের হয়তো ভাই দরকার, চলো। এই বলেই মাহির স্নিগ্ধাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আবারও ওরা মেতে উঠল। ঘর আবারও ভরে উঠল ওদের নিঃশ্বাসে।